জানেন যে চাইনিজ হিউজ ইনভেস্টমেন্ট করেছে এই চাওপিওতে, বে অফ বেঙ্গলের উপরে তারা ওদের ডেডিকেটেড তারা পোর্ট করেছে টু টেক দি ক্রুড, যারা মিডল ইস্ট থেকে ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে, তাদের গ্যাস দিচ্ছে তারা ওখান থেকে। অর্থাৎ চাইনিজরা কিন্তু অলরেডি ওখানে আছে। বে অফ বেঙ্গল ইজ এ কমন ফ্যাক্টর টু অল দিস কান্ট্রিজ। বে অফ বেঙ্গলের যে রিসোর্সেস সেটা আমরা কিভাবে হার্নেস করবো, মিউচুয়াল বেনিফিট অল। এবং এখানে আমরা যে মেরিটাইম বাউন্ডারি আমরা মিয়ানমারের সাথে সমাধান করেছি, ইন্ডিয়ার সাথে আমরা আশা করি একইভাবে আমরা সমাধান করবো। এবং এটা যদি হয়ে যায়, আমার মনে হয় উই শুড এনগেজ in a very constructive manner how to harness the potential, especially বাংলাদেশের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের, আপনারা জানেন যে আমার 28টা ব্লক আমরা বলেছিলাম, আউট অফ অফশোর ব্লকস, এই 28টা ব্লকের 10টা ব্লক ছিল মিয়ানমারের সাথে আমাদের বর্ডারে ছিল। এই যে ভার্ডিক্ট হলো, সেই ভার্ডিক্টে 9টার মধ্যে আমরা মাত্র একটা পেয়েছি 100%, আর বাকি 9টার 6টা 100% মিয়ানমার পেয়েছে, বাকি 3টা আমরা ভাগাভাগি করেছি। আমাদের যে ফোকাস এনার্জি নিডস, বাংলাদেশের যে এনার্জি নিডস, এর যে আমরা ফোকাস করেছিলাম সোর্স অফ সাপ্লাই, সেটা কিন্তু আমরা মনে করেছিলাম বে অফ বেঙ্গল 28টা এই 10টা ব্লক থেকে আসবে, সেটা নাই। অর্থাৎ এখন আমাদের জন্য কিন্তু অত্যন্ত প্রিরোগেটিভ হয়ে পড়েছে টু এনগেজ উইথ মিয়ানমার। ওইখানে যেটা এখন রাখাইনে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে গ্যাস ফিল্ডসে, ইন্ডিয়া আমরা তো সেই আকারে ইনভেস্ট করতে পারবো। ইন্ডিয়া এবং কোরিয়া যে ইনভেস্টমেন্ট করছে তার কিন্তু যে সারপ্লাস গ্যাস এন্টায়ারটা চায়না নিয়ে গেছে। তো আমরা বিং নিয়ারেস্ট, আমার মনে হয় আমরা এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না এবং মিয়ানমার এই রিসোর্সগুলো কিভাবে আমরা সবার স্বার্থে ব্যবহার করতে পারবো, সেটার উপর একটা পলিসি এবং বিসিআইএম আসতে পারে। তবে ডিপ সি পোর্ট এবং 2 নম্বর হচ্ছে যে বে অফ বেঙ্গলের যে রিসোর্সেস, যেটা কমন, বে অফ বেঙ্গল তো একটা সবার জন্য কমন, এটা রিসোর্সেস আমরা মানে সবার জন্য উইন উইন সিচুয়েশন ফর অল দি মেম্বার কান্ট্রিজ। এইগুলো যদি আমরা প্রায়োরিটি প্রজেক্টগুলোকে আমরা ফ্ল্যাগ করতে পারি এবং সেইভাবে যদি আমাদের প্রোগ্রামগুলো আনতে পারি, জনমত তৈরি করে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে বলতে পারি, তাহলে কিন্তু এই প্রজেক্ট মানে আসলে জনমতটাই হলো মানে এখানে 3000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া বা বিভিন্ন জায়গায় ভাঙা রাস্তা মেরামত করা, ওখানে বর্ডারের অবকাঠামো ঠিক করা, ঠিক ব্যাপারটা তা নয়। আসলে হলো 3000 কিলোমিটার পাড়ি দেওয়া মানে এই কয়টা দেশের মানুষের সম্পর্ক এবং তাদের চাহিদার ব্যাপারগুলোকে একটু গুরুত্ব এবং ফোকাস দেওয়া। এবং আবারও সেই ট্র্যাক 2 ট্র্যাক 1 এর মধ্যে আমরা পড়ে যাই, যখন নাকি উনি বলেছেন যে বাংলাদেশের অবস্থা ঠিক আছে, ট্র্যাক 1-এ আছে, মিয়ানমারও ট্র্যাক 1, চায়নাও ভেরি মাচ ট্র্যাক 1, ইন্ডিয়ার কথা আপনি বলছেন 1.5, মানে এখনো ট্র্যাক 1-এ যায়নি। এই ধরনের ফোরামের কথা আমরা যখনই শুনি তখনই মনে হয় যে ভারত একটু স্লো, মানে ট্র্যাক, মানে রাজনৈতিক সদিচ্ছার ব্যাপারে ভারত হয়তো একটু সংরক্ষণবাদী, অথবা যে কোনো ফোরামে ঢুকে এটা একটা ফোরামটা একটু দুর্বল করে দেওয়া। 11 বছর লেগেছে, আরো 22 বছর পরে হয়তো আবারও বিসিআইএম নিয়ে কথা বলবো, এরকম একটি ব্যাপারের জায়গায় চলে যাওয়ার জন্য আপনি কি একজন গবেষক হিসেবে তা মানেন কিনা? আমি এটা সাধারণ মানুষের ভেতর থেকে উঠে আসা একটা অবজারভেশন। দেখুন, এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা একদম সর্বৈব মিথ্যে। কিরকম? প্রথমেই বললাম যে রিজিওনাল কোঅপারেশন বা সাব রিজিওনাল কোঅপারেশন ব্যাপারটা যে নিজেদের মধ্যে যদি যখন আমার ঠিক থাকবে, আমি যখন আমার রিকোয়ারমেন্ট আমি যদি ঘর গুছিয়ে নিয়ে আসতে পারি, তারপর আমি দেখব বাইরে কি হচ্ছে। যে কোনো ফোরামে ভারতবর্ষ বা ইন্ডিয়া ইজ ভেরি অ্যাক্টিভ সবসময়। কোনো কারণে যদি কিছু স্লো হয়ে থাকে, সেটার মানে খুঁটিনাটি পর্যবেক্ষণ করি হয়তো কোনো মতামত দেওয়া যেতে পারে। কিন্তু বিসিআইএম এ ইন্ডিয়া ইজ ওয়ান অফ এন্ড চায়না ইজ ওয়ান অফ দ্য লিডিং ইনিশিয়েটরস। এরা প্রথমেই তৈরি করা হয়েছিল কুনমিং এ, এই জন্য, এবং আমরা প্রথম ডেলিগেশন গিয়েছিলাম। তারপর থেকে এটা অনেক সময় গেছে, কিন্তু আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আমাদের এটা ট্র্যাক 1 লেভেলে আসবে। আরো অনেক গভর্নমেন্ট লেভেলে তরফ থেকে আপনারা এই অনুরোধটি জানাচ্ছেন ট্র্যাক 1-এ নেবার জন্য খুব তাড়াতাড়ি। সেটা আমরা কালকে উদ্বোধনী অনুষ্ঠানেও দেখেছি যে মানে রাজনৈতিক সদিচ্ছার কথা, ট্র্যাক 1-এ আনার কথা বারবার যারা ওখানে ডিগনিটারিজ যারা ছিলেন সকলেই এই অনুরোধটি জানিয়েছেন। ব্যাপারটা হচ্ছে কি, দেখুন, এজেন্ডা যদি
অনেক কিছু থাকে, আমাদের তো অ্যাক্টিভ দেখাতেই হবে। সে ট্র্যাক 1 হলো কি ট্র্যাক, অনেক কিছু আছে ট্র্যাক 1-এ হবে না, অনেক কিছু আছে ট্র্যাক 1.5-এ হবে বা ট্র্যাক 2-তে হবে। সেক্ষেত্রে এখন একটা এজেন্ডা তৈরি হয়েছে, কনসেনসাস তৈরি হচ্ছে, এবং আমাদের ঠিক করছি কোন কোন প্রজেক্টগুলোকে আমরা প্রায়োরিটি দেবো। আমাদের কমপ্লিমেন্টারিটি আছে, কিন্তু রিসোর্স আবার লিমিটেড। অনেক কিছু প্রায়োরিটিস রয়েছে, সমস্ত কিছু দেখে এদিক ওদিকে না ভেবে আমাদের কিছু প্রজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি বিভিন্ন এরিয়াতে, এবং সেটা এজেন্ডারা আমাদের যারা কনসার্ন মিনিস্ট্রিজ আছে তারা দেখবেন এবং ওনারা ঠিক করবেন, এবং আমরা সেরকম মতামতই দেব ভারতবর্ষকে, ইন্ডিয়াকে, যে এটা কি করা উচিত। আচ্ছা, আমি 2 লাইনে আমি সৈয়দ মাহমুদুল হক আপনাকে শেষ করবার সুযোগ দিচ্ছি। আমাদের আসলে প্রস্তুতি এবং আপনি যেটা বলেছেন সবচেয়ে মানে মুখ্যম কথা যেটা, যে এই 4 দেশ মিলে আমাদের এই বঙ্গোপসাগর এবং ডিপ সি পোর্ট এটা নিয়ে একসঙ্গে ইনভেস্ট করা, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টগুলোকে একটু এখানে দৃষ্টি ফেরানো, সেগুলো তো আছেই। তার বাইরে সত্যি যদি আবার ল্যান্ড রুটটাও যদি কানেক্টিভিটি ইত্যাদি, মানুষের সংযোগ, ভারতের কিছু রাজ্য তো অবহেলিত এবং সেখানে তো বাংলাদেশটা একটু এগিয়ে, আমাদের ব্যবসায়ীরা কি তৈরি মানে সেখানেও কিছুটা সুবিধা যাতে পাওয়া যায় সেটার জন্য? নিশ্চয়ই। অ্যাকচুয়ালি আমি সবসময় বলেছি, সেই 1998 থেকে যখন আমরা এই বিজনেস কাউন্সিল করলাম, সাকসেসিভ গভর্নমেন্ট বোধ আওয়ামী লীগ এবং বিএনপিদেরকে, যে আমরা যে কারণে মিয়ানমারকে ফোকাসে এনেছি, ঠিক একই কারণে আমরা নর্থ ইস্টকে আনতে পারি, এবং নর্থ ইস্টের সাথে আমাদের অনেক কমপ্লিমেন্টারিটি আছে, এবং সেখানে আমরা কিন্তু এই যে ডিপসি পোর্ট বা এই যে আমরা বলছি ডিপসি পোর্টটা কিন্তু মেইনলি এটা কিন্তু নর্থ ইস্টের জন্য, ভারতের কথা বলছি, নর্থ ইস্টের কথা বলছি। এই নর্থ ইস্টের সাথে আপনি জানেন নর্থ ইস্ট আমাদের যে এই যে চিটাগং এ যে আমরা পোর্ট করেছিলেন, যেটা মডার্ন পোর্ট, যদি অনেক পুরনো পোর্ট, মডার্ন পোর্ট ওয়াজ এ পার্ট, ইট ওয়াজ এ পার্ট অফ আসাম বেঙ্গল রেলওয়ে। ব্রিটিশের সময় তার আসাম বেঙ্গল রেলওয়ের একটা পার্ট হিসেবে এটা ডেভেলপ করেছিল, স্পেশালি টু এক্সপোর্ট টি। আর এটাকে বলা হতো আসাম বেঙ্গল রেলওয়ে। এই যে কমপ্লিমেন্টারি হিস্টোরিক্যাল যে লিঙ্কেজগুলো ছিল, এইটাকে আমরা রেস্টোর করতে পারি, এবং আমার মনে হয় সেখানে বাংলাদেশ এবং নর্থ ইস্ট এর মধ্যে আমরা এই সাব রিজিনাল যে একটা তো অলরেডি আমরা বলেছি সাব রিজিনাল ইকোনমিক কোঅপারেশনের কথা, সেখানে আমরা মিয়ানমার এবং চায়নাকে যদি আনতে পারি, আমাদের একটা হচ্ছে যে সার্কের আন্ডারে আমরা বলেছি আমাদের একটা সাব রিজিনাল ইকোনমিক কোঅপারেশন, যেখানে আমরা বাংলাদেশ, নর্থ ইস্ট, নেপাল এবং ভুটানকে বলেছি। এই সাব রিজিনালটাকে আমার মনে হয় বিসিআইএম এর আন্ডারে এটাকে আমরা ফার্দার এক্সটেন্ড করতে পারি টু মিয়ানমার এবং চায়না। এটা একটা আমাদের এই আছে যেখানে আমরা সাব রিজিনালের মধ্যে দুটোকে আনতে পারি। আর একটা হচ্ছে বিমস্টেক, যে বিমস্টেক যেটা আছে সেখানে আমরা চায়নাকে যদি আনতে পারি, এখানে বিমস্টেকে সবাই আছে, চায়না নেই, এবং আমরা চায়নাকে যদি আমরা বিমস্টেকও আনতে পারি তাহলে কিন্তু আমরা একটা মাল্টিল্যাটারাল একটা আমব্রেলার মধ্যে যেতে পারি, এবং তাহলে এই সমস্যাগুলো কিন্তু আমরা ফর্মাল একটা এর মধ্যে প্ল্যাটফর্মে আনতে পারছি। মানে সবগুলো ফোরামে এই পারস্পরিক বিষয়গুলো আলোচনা হবে এবং তাইলে এটা একটা গতি পাবে, সেরকম একটি আশাবাদ আমরা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।